প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবার সুস্বাস্থ্য কামনা করে প্রতিদিনের মতোই আরও একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম আমিনশিপ ট্রেনিং এবং ভূমি পরিমিতি চ্যানেলের পক্ষ থেকে। আমি মোহাম্মদ রাজীব হোসেন। আজকে আমাদের যে আলোচনার বিষয়টি সেটি হচ্ছে আরএস খতিয়ান মূলে মালিকানা দাবি। আসলে বিষয়টি কতটা যৌক্তিক যে আরএস খতিয়ান মূলে যদি একজন সম্পত্তি দাবি করে আসলে সে বিষয়টি কি হবে? আমরা যদি এই বিষয়টি পর্যালোচনা করি তাহলে আমাকে জানতে হবে খতিয়ান কি? আরএস খতিয়ান মূলে কখন মালিকানা দাবি করা যায় এবং আরএস খতিয়ান মূলে কখন মালিকানা দাবি করা যায় না। আজকে এই বিষয়টি নিয়ে প্রপার একটি সঠিক ধারণা দিব, যাতে আপনারা এই বিষয়টি ক্লিয়ার হয়ে যান। কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে ভূমি বিষয়ে সাধারণ যে জনগণ আছেন এবং আইনি বিষয়ে খুবই জ্ঞানহীন। সেক্ষেত্রে এটি কিন্তু আসলে ভুলক্রম হচ্ছে, এই বিষয়টি কিন্তু কেউ শিখতে আগ্রহী নন। আমার একটি ধারণা যে আসলে আমরা যদি সবাই ভূমি বিষয়ে জ্ঞান অর্জন করতে চাই, তাহলে আমরা অবশ্যই ভূমি সংক্রান্ত যে ভিডিওগুলো আছে বা আমরা যে আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করি, আসলে সবার উচিত সে বিষয়গুলো ভিডিও দেখে শেখা এবং জানা। চলুন আমরা আজকে যে মূল বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি, আরএস খতিয়ান মূলে মালিকানা দাবি। যেসব দর্শক পূর্বে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন, অসংখ্য ধন্যবাদ। নূতন দর্শক যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন ইনস্ট্যান্টলি, তাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে। আরএস খতিয়ান মূলে মালিকানা দাবি যে বিষয়টি, তাহলে আমরা প্রথমে জেনে নেই যে আসলে আমাদের যেখানে বিষয়টি আছে যে খতিয়ান কি? খতিয়ান মূলত কি? খতিয়ান হলো মৌজা-ভিত্তিক এক বা একাধিক ওই সম্পত্তির মালিকদের এবং সম্পত্তির বিবরণ সহ যে রেকর্ডীয় জরিপ এবং নকশা প্রস্তুত করা হয়, মূলত এটাকে খতিয়ান বলা হয়। অর্থাৎ যদি আরো সহজ করে আমি বুঝাতে চাই যে খতিয়ান হলো সরকারের খাজনা আদায়ের একটি মাধ্যম। এই খতিয়ানের মাধ্যমে যে গভর্নমেন্ট রয়েছেন তারা নিশ্চিত হয় যে এই খতিয়ানের যে মালিক সে আসলে এই মালিককে বা এখানে এই খতিয়ানে এই মালিকের কতটুকু সম্পত্তি আছে এবং সম্পত্তির প্রকৃতি কি। যদি আমরা প্রকৃতি বলি সেক্ষেত্রে বোঝানো হয় এরকম যে সম্পত্তিটি আসলে কি ডোবা, নালা কিংবা পুকুর বা বসত ভিটা বা যে সেখানে ধান চাষ হয় যে নাল জমি আছে যেটাকে নাল জমি বলে উল্লেখ করা হয় যে প্রকৃতি কি এই বিষয়গুলো এবং এই যে সম্পত্তি আছে সেই সম্পত্তিতে কত টাকা খাজনা বা যেটা আমরা ট্যাক্স বলে থাকি কত টাকা মূল্য হয় এই বিষয়টি। এখন যদি আমরা হিসাব করে দেখি যে খতিয়ান মূলত আসলে কত ধরনের হয়ে থাকে। খতিয়ান মূলত কিন্তু ২ ধরনের হয়ে থাকে। একটি হচ্ছে রেকর্ডীয় খতিয়ান এবং দ্বিতীয়টি হচ্ছে নামজারি খতিয়ান। তাহলে প্রথমত যদি আমরা আসি যে রেকর্ডীয় খতিয়ান কি? সেই রেকর্ডীয় খতিয়ানের বিষয়টি যেমন রেকর্ডীয় খতিয়ান যদি আরএস রেকর্ডীয় খতিয়ান হচ্ছে ৪ টি। একটি হচ্ছে সিএস, একটি হচ্ছে এসএ রেকর্ডীয় খতিয়ান, একটি আরএস রেকর্ডীয় খতিয়ান এবং বিএস কিংবা বিআরএস রেকর্ডীয় খতিয়ান এবং যে আরেকটি হচ্ছে নামজারি খতিয়ান। তাহলে রেকর্ডীয় খতিয়ানের যে খতিয়ানগুলো রয়েছে এই খতিয়ানগুলো কিভাবে প্রস্তুত করা হয়? আরএস রেকর্ডীয় খতিয়ান মূলত যে সরকারি যে অফিসারগণ রয়েছেন অর্থাৎ সেটেলমেন্ট যে অফিসারগণ রয়েছেন, সেটেলমেন্টগণ অফিসার এবং সদর আমিন, বদর আমিন যারা আছেন তারা সশরীরে সেই জমিতে গিয়ে প্রস্তুত করেন সেই রেকর্ড। অবশ্যই যখন সেই জমি প্রস্তুত করা হয় বা রেকর্ডের জন্য তখন কিন্তু যে প্রকৃত মালিক তাহার কিন্তু সেই জমির সকল যে ট্রুলি কাগজপত্র রয়েছে, সেই কাগজপত্র কিন্তু সেখানে উপস্থাপনা করতে হয়। কারণ সেই কাগজপত্র দেখেই কিন্তু সরকারি সেটেলমেন্ট অফিসারগণ সেই রেকর্ডীয় খতিয়ানে তার নামগুলো অন্তর্ভুক্ত করা হয়। এবং যে নামজারি খতিয়ান রয়েছে, নামজারি খতিয়ানটি হচ্ছে দেখা যাচ্ছে যে সিএস এস এর রেকর্ড এবং আরএস কিংবা বিএস, বিআরএস এর রেকর্ডিং রয়েছে। আপনি যখন একখণ্ড সম্পত্তি ক্রয় করতে যাচ্ছেন, অবশ্যই সেই রেকর্ড থেকেই ক্রয় করবেন এবং সেই রেকর্ড থেকে যখন সরকারি সাব রেজিস্ট্রারি খাতায় পূর্বে যে মালিক ছিল, এই রেকর্ড ৪ টি রেকর্ডের যেকোনো থেকে সেই পূর্বের মালিকের নাম কর্তন করে আপনার নামে যে নামজারিটি করা হয়, মূলত সেটিই কিন্তু আমরা নামজারি খতিয়ান বলে জানি। তাহলে সেটি হচ্ছে মূলত নামজারি খতিয়ান। এখন খতিয়ান যে বিষয়টি আমরা জানলাম, তাহলে আরএস খতিয়ান মূলে কখন মালিকানা দাবি করা যায়? ধরা যাক যে আপনি
আপনার নামে যে আরএস রেকর্ড খতিয়ান রয়েছে এবং আরএস এর পূর্ববর্তী যে আরো ২ টি রেকর্ডীয় খতিয়ান আছে, একটি হচ্ছে এসএ, একটি হচ্ছে সিএস রেকর্ডীয় খতিয়ান। তাহলে আরএস রেকর্ডের পূর্বে যে খতিয়ান ২ টি রয়েছে সেখানে দেখা যায় যে আপনার পিতা কিংবা আপনার দাদা তাদের নাম সেই সিএস খতিয়ানে দেখা যায় আপনার দাদার নাম এবং আরএস খতিয়ানে আপনার বাবার নাম। এসএ খতিয়ানে আপনার বাবার নাম। এখন আরএস খতিয়ানে আপনার নাম উল্লেখ হয়েছে। সেক্ষেত্রে আপনি সেই সম্পত্তি আরএস খতিয়ান মূলে দাবি করতে পারবেন কিনা? হ্যাঁ, অবশ্যই আপনি সেই খতিয়ান আরএস খতিয়ান মূলে আপনি মালিকানা দাবি করতে পারবেন। কারণ চেইন অফ কমান্ড অর্থাৎ ধারাবাহিক যে রুলস রয়েছে সেই রুলস অনুযায়ী আপনি সেই সম্পত্তির প্রকৃত হকদার, প্রকৃত মালিক রুলস অনুযায়ী। সেটা আপনি ওয়ারিশ সূত্রে ধারাবাহিকভাবে সেই আরএস খতিয়ান পর্যন্ত আপনি মালিকানা পৌঁছেছে এবং আপনার নামে অন্তর্ভুক্ত আছে। আপনি এটি অবৈধ নয়, আপনি বৈধ মালিকানা দাবি করতে পারবেন। দ্বিতীয় যে বিষয়টি আছে যে আরএস খতিয়ানে যেমন সিএস কিংবা এসএ খতিয়ানে আপনার দাদা কিংবা পিতার নাম উল্লেখ রয়েছে। কিন্তু আরএস খতিয়ান যখন রেকর্ড সরকারি সেটেলমেন্ট অফিসারগণ সেই কার্যক্রম পরিচালনা করেন সশরীরে মাঠে গিয়ে, সেখানে দেখা যাচ্ছে যে ওই সময়টাতে আপনার নাম আরএস রেকর্ডে অন্তর্ভুক্ত বা এখানে তোলা হয়নি। সেক্ষেত্রে আপনার পিতার নাম তোলা হয়েছে। সেক্ষেত্রে কি আপনি দাবি করতে পারবেন? হ্যাঁ, অবশ্যই। যেহেতু আপনার পিতার নাম সেখানে উল্লেখ রয়েছে, সেক্ষেত্রে ওয়ারিশ সূত্রে আপনি পরবর্তীতে সেই সম্পত্তির মালিক হবেন। সেক্ষেত্রে অবশ্যই আরএস রেকর্ড খতিয়ান মূলে আপনি সেই মালিকানা দাবি করতে পারবেন। এটিও যৌক্তিক বিষয়। তৃতীয় যে অপশনটি আমরা যদি হিসেব করি যে আরএস খতিয়ান মূলে কখন আপনি মালিকানা দাবি করতে পারবেন না। মনে করুন আরএস খতিয়ানে চেইন অফ কমান্ড অনুযায়ী সিএস এবং এসএ খতিয়ানে আপনার পিতা কিংবা দাদার কারো নাম অন্তর্ভুক্ত নেই। কিন্তু যেকোনো কারণবশত সেটা ভুলক্রমে হোক বা যখন সেটেলমেন্ট অফিসারগণ সেই সশরীরে মাঠে গিয়ে উপস্থিত করে সেই সম্পত্তির নামজারি করতেছেন বা রেকর্ড জরিপে তুলতেছেন, সেখানে হয়তোবা ভুলক্রমে আপনার নাম উঠে গিয়েছে। কিন্তু আপনি সেই সম্পত্তির প্রকৃত মালিকও না কিংবা ওয়ারিশ সূত্রে বা সিএসএস এ আপনার বাপ-দাদার কারো নাম নেই। সেক্ষেত্রে আপনি যদি ভুলক্রমে সেখানে নাম উঠে, আপনি যদি পরবর্তীতে সেই সম্পত্তির মালিকানা দাবি করেন, সেটা কিন্তু যৌক্তিক বিষয় নয়। আপনি সেটা দাবি করলে সেটি আসলে গুরুত্ব দেয়া হবে না বা সেটি ভ্যানিশ করে দেওয়া হবে। সেক্ষেত্রে অবশ্যই আপনি সেই আরএস খতিয়ান মূলে মালিক হতে পারবেন না। যেসব দর্শক এতক্ষণ পর্যন্ত ভিডিওটির সঙ্গে থেকে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। আমরা পরবর্তীতে আপনাদের কমেন্ট আকারে ভিডিও প্রকাশ করার চেষ্টা করব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী ভিডিও নিয়ে আবারও হাজির হব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।